দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে দা হিডেন ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের যে অনুষ্ঠান, বৈষম্য নির্যাতন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেই নির্যাতনের যে ধারাবাহিকতা সম্প্রচারণে আজকে আমরা আহ, একজন অতিথি নিয়ে আসছি। সেই অতিথি উম, এখনই আমাদের সাথে জয়েন করবে। ভাই, কথা শুনতে পাচ্ছেন আমার? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভিডিও অন করেন আপনি। দর্শক, আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী 18-19 সেশন, 17-18 সেশনের গালিব আহমেদ শিশির। তিনি সাবেক উম, আহ, বাদন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সাধারণ সম্পাদক এবং ক্যাডেট সার্জেন্ট বিএনসিসি। তো আজকে আমাদের অতিথির থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অথবা আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে যেসব নির্যাতন, নিপীড়ন এবং এবং বৈষম্যের শিকার হয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক রোষানলে করে যেসব শিক্ষার্থী তাদের মানসিক ভারসাম্য হারিয়েছে এবং ত্যাগ করেছে তাদের প্রিয় ক্যাম্পাস এবং তাদের জীবন একটি বিভীষিকাময় অধ্যায় পার করছে, আমরা সেসব জানবো ধীরে ধীরে। আমাদের আজকের পর্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অথবা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা বনাম বনাম বাস্তবতা, এই পর্বকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছে শিশির ভাই। ভাই, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। ধন্যবাদ আপনাদেরকে আমন্ত্রণ করার জন্য। আহ সর্বোপরি হিডেন ক্যাম্পাসকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন শুরু করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা জানি, 1921 সালে সর্বপ্রথম আহ, ব্রিটিশ শাসিত এই সাবকন্টিনেন্টে প্রথম বিশ্ববিদ্যালয় হয় পূর্ব বাংলায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নানা রকম উম, যে গুঞ্জন থেকে শুরু করে অনেক কিছু পার পেরিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার কারণ এবং এতে বাংলার মানুষ, পূর্ব বাংলার মানুষ কিরকম উম, উন্নতির শিখরে যাবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, আমরা সংক্ষেপে এই বিষয়টা আপনার থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ হারুন রশিদ আপনাকে। প্রথমত, যে আমরা জানি যে 1905 সালে ব্রিটিশ তৎকালীন ব্রিটিশ রাজ, তারা আমাদের এই দিকে শাসন কার্য ভালোভাবে পরিচালনা করার জন্য বঙ্গভঙ্গ করে 1905 সালে। কিন্তু পরবর্তীতে কলকাতার কলকাতার ব্যাপক বিরোধিতার কারণে এবং অনেক আন্দোলন ছড়িয়ে পড়ে, আপনিও জানেন। তারই পরিপ্রেক্ষিতে 1911 সালে আহ, স্যার সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করার পরে তৎকালীন আমরা জানি যে খুব সম্ভবত 1904 সালে আহ আহ, মুসলিম লীগ গঠিত হয়েছিল। 1904 সালে ঢাকায় জি। মুসলিম লীগ গঠিত হয়েছিল। নওয়াব সলিমুল্লাহ এবং আরো যারা নেতৃস্থানীয় মুসলিম ব্যক্তিত্ব ছিলেন তারা গঠন করেছিলেন। যখন বঙ্গভঙ্গ করা হলো তখন এই বঙ্গের মুসলিমরা একটু খুশি হলেন যে তারা ন্যায় বিচার থেকে শুরু করে অনেক বিষয়ে তারা এগিয়ে যাবেন। কিন্তু কলকাতার প্রবল আপত্তির মুখে পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন মুসলিম লীগ নেতারা দাবি তোলেন তৎকালীন ব্রিটিশ রাজের কাছে। পরবর্তীতে অনেক চড়াই উতরাইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আহ গঠনের জন্য নাথান কমিশন গঠিত হয় 13 সদস্য বিশিষ্ট। পরবর্তী তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় আহ বিভিন্ন চড়াই উতরাইয়ের পরে 1921 সাল থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। আপনি যেটা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল, আমি যতটুকু মনে করি এবং যতটুকু পড়ে বুঝেছি, যে এই যে পূর্ববঙ্গের মুসলিমদেরকে যে বঙ্গভঙ্গের কারণে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, তারা যখন সেগুলো পাইলো না, তখন তাদেরকে একটা উপহার স্বরূপ এই বিশ্ববিদ্যালয়টা দেওয়া হলো, যাতে তারা শিক্ষিত হতে পারে। আর আপনি জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড। একজন শিক্ষিত মানুষ পরবর্তীতে অনেক ভালো ভালো জায়গায় অবদান রাখতে পারে, অনেক ভালো ভালো কিছু বুঝে। আসলে শিক্ষা তো একটা আলোর মতো, নলেজ ইজ পাওয়ার আমরা বলি। সেজন্য তো আমরা যখন নলেজ গেইন করবো, আমরা যখন নলেজ গ্যাদার করতে পারবো, তখন অনেক বিষয়গুলো আমাদের খুলে যাবে। এক্ষেত্রে আমি এতটুকু বলি যে আমরা হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীতে এরকম একটা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার 1947 সালের পাকিস্তান জন্ম দিয়েছে। সেভাবে 1971 সালে আহ উনিশশো জি, একাত্তর সালে শিশির ভাই, আমরা আমরা সেদিকে ভারত- আসবো। তো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার মূল কাহিনী ছিল যে আমাদের পূর্ব বাংলার মুসলমানদের উন্নয়ন এবং তাদের শিক্ষা নিশ্চিতকরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক প্রেক্ষাপটকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে বলে আমরা দেখেছি অতীতে। এবং সেই জায়গা থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠার যে মূল স্বপ্ন বা কেন্দ্র বা পারপাস, সেই জায়গায় কতটুকু ভূমিকা রাখতে পেরেছে বলে আপনার মনে হয় আমাদের জাতীয় জীবনে? ধন্যবাদ। আহ, জা- জাতীয় জীবনে আমাদের উন্নতির ব্যাপারগুলা নিয়ে আসবো আমি, যে হচ্ছে এই দেশ যে গঠন হ্যাঁ, ছাড়াও আর অবশ্যই। কি কি বিষয় জি। হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমার কাছে যতটুকু মনে হয়, আমার যতটুকু জানা আছে তার বেসিসে আমি বলতে পারি যে কিন্তু আপনি যদি হচ্ছে 1971-এর আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বরাবরই মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র, বরাবরই সকল কিছুর ক্ষেত্রে সহনশীলতা এবং হচ্ছে আমরা এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলি। এবং এরকম ইতিহাসে আমরা জানি যে 90 এবং 90 পরবর্তী তৎকালীন যারা রাষ্ট্রপ্রধান থাকতেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিদের কাছে এসে অনেক বিষয়ে পরামর্শ নিতেন দেশ পরিচালনার জন্য। কিন্তু পরবর্তীতে 2008 সালের পর থেকে এই বিষয়টা নষ্ট হয়ে যায়। এবং জাতীয় জাতিগত ক্ষেত্রে অথবা দেশ গড়ার ক্ষেত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরিসীম অবদান স্মরণ করি। কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে হচ্ছে যে বড় বড় আন্দোলন গুলা হয়েছে, ওই আন্দোলন গুলো না হলে হয়তো আমরা আজকে আমাদের প্রপার অধিকার পাইতাম না। সেখানে বেশিরভাগই নেতৃত্ব অথবা সুবিধাদার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এটা দেশে আপনাকে মানতে হবে যে পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম দায়বদ্ধতা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করে দেখাইছে, যেমন আপনি 1990 এর হচ্ছে এরশাদ সরকারের পতনের বিষয়টাও যদি সামনে নিয়ে আসেন, ইভেন 24-এর গণ অভ্যুত্থানে যদি আপনি সামনে নিয়ে আসেন, এগুলো আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু অ্যাজ এ ইউনিভার্সিটি হিসেবে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন হিসেবে বলেন, যেমন হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যেখানে পাকিস্তান, ইন্ডিয়া, হচ্ছে ইন্ডিয়ার শ্রীলঙ্কা। মতো দেশের শ্রীলঙ্কা, যে তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 100-র মধ্যে, 200-র মধ্যে, 300-র মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদের আমাদের ঢাকা ইউনিভার্সিটি খুব সম্ভবত 1000-এর মধ্যে আছে, যেটা খুবই প্যাথেটিক। বুঝতে পারি। এখন আরেকটা বিষয় আমি যেটা এখানে একটু অ্যাড করতে চাই, যে হচ্ছে আপনি যেটা বললেন যে দেশ জাতীয় গঠনে কতটুকু অবদান। এখন আপনি যদি কম্পেয়ার করেন, আমার যদি ভুল না হয়, ভারত এবং পাকিস্তান এবং কোম্পানি তাদের জিডিপি তে তারা শিক্ষা খাতে কতটুকু বরাদ্দ রাখে আর আমরা কতটুকু বরাদ্দ রাখি। আর এখানে ওইভাবে রিসার্চ বেস পড়াশোনার আসলে কতটুকু ক্ষেত্র আছে, আমাদের এটাও ভাবতে হবে। শুধু যদি আমরা বলি যে এটা সমস্যা সেটা সমস্যা, টিচারটা ক্লাস নিতে পারে না, ইত্যাদি, কিন্তু জি, টিচারদের সাথে আমি শিশু ভাই, কথা বলে। আমরা আমরা সেদিকে পরবর্তীতে আসবো। তবে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক ইতিহাস, তাহলে কি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতে পারি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান? এই প্রশ্নটা আপনি পরবর্তীতে আনসার দিবেন। হ্যাঁ, এইখানে যেটা আপনি বলেছেন, জাতীয় জীবনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক প্রভাব রেখেছে, এবং আমরা আমাদের রিসেন্ট যে অভ্যুত্থান, সেখানে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ঘটনা ঘটার পরে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে বিদ্রোহের আগুন। সেখান থেকে আমাদের সরকার পতন হয় উম, আমাদের 36শে জুলাই। তো যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম সেটা যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটা পড়াশোনার পরিবেশ, অথবা বিশ্ববিদ্যালয় যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর কথা আপনি বলেছেন, যদি আমি এখনই সেখানে যাচ্ছিলাম না। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি রাজনৈতিক শেল্টার দেওয়ার ক্ষেত্রেই তারা সর্বোচ্চ ভূমিকা পালন করছে, নাকি একজন সাধারণ শিক্ষার্থীর যে তার এই বেসিক নিডস সেটা পূরণ করতে পারছেন? এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অথবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সেখানে সে কতটুকু ভূমিকা পালন করতে পেরেছে একজন সাধারণ শিক্ষার্থীর তার অধিকার সংরক্ষণের ক্ষেত্রে? জি, ধন্যবাদ। আপনি আমি যদি একটু মোটা দাগে ইয়ে করি, আপনি বেশ কয়েকটা প্রশ্ন বলেছেন যে আমাদের ইউনিভার্সিটির ভিসিরা, আমাদের ইউনিভার্সিটি পরিবেশ আসলেই রিসার্চের জন্য প্রযোজ্য কিনা। আমি একটা একটা করে অ্যান্সার দিচ্ছি।
প্রথমত আমি বলবো আমার ধারণা মতে যে আমাদের এখানে যে পরিস্থিতি, যেমন ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্ট এসে এখানে পলিটিক্যাল ইনভলভমেন্টের মধ্যে দিয়ে যায়। আমি নিজেও গেছি, এবং হচ্ছে আমি এডমিশন টেস্ট থেকে চান্স পাওয়ার পর অনেক আশা ভরসা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলাম, কিন্তু পরবর্তীতে আহ গণরুম গেস্ট রুম কালচারে আমার জীবনটা একবার অতিষ্ঠ হয়ে গেছে। যে শুধু হচ্ছে বেঁচে থাকাটাই মনে হয় গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এখানে। এবং যেখানে একটা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে তার লাইফটা কিভাবে সাজাবে এই চিন্তা ভাবনা যেখানে করে, সেখানে প্রথমে এসে যখন গেস্ট রুমে আপনার অকথ্য ভাষায় কথা শুনতে হয়, গণরুমে 10 জনের জায়গায় আপনি 40 জন যখন থাকেন, আসলে তখন মেন্টালিটিটা ঠিক থাকে না। এখানে আবার গেস্ট রুমের ঝামেলা আছে, হচ্ছে যে আপনি রাত 12টা পর্যন্ত গেস্ট রুম হলো, তারপরে হচ্ছে আপনি ঘুরতে পাঠালেন, নানান কিছু। ওগুলো আমরা হয়তো পরে আলোচনা করবো। এই বিষয়গুলো যখন থাকে, আসলে একটা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যখন মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায়, সেখানে যে সেমিস্টার সে হচ্ছে আপনার ভর্তি যুদ্ধ মোকাবেলা করে, তো যে হ্যাঁ, আমরা শুনতে এই পাচ্ছি। যুদ্ধ মোকাবেলা করে আপনার এত দূর পর্যন্ত আসছে, কিন্তু তার মানসিকতাটাই নষ্ট করে দেওয়া হয় পড়াশোনা যেটা। এটা তুমি রিসার্চের ব্যাপারটা বলে, আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা একটা ব্যাপার। আর কিছু তারা ভালো ভালো জায়গা থেকে পড়ে আসছে, নিয়ে করছেন। এখন অনেকে আমরা শুনি যে পাইরেসির ব্যাপারটা শুনি, প্লেজারিজম ইত্যাদি শুনি, কিন্তু এটা বিষয়ে কিন্তু সত্য যে আমাদের ইউনিভার্সিটি আসলে টিচারদের পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য কতটুকু ফান্ডিং প্রোভাইড করে, এটাও কিন্তু, এটা আমার এক্সাক্ট জানা নাই, খুব বেশি মনে হয় সুবিধা দিতে পারে না। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আপনি ভিসি স্যারদের কথা বিষয়গুলো বললেন, যেমন হচ্ছে আপনি যদি 2008 সাল থেকে আহ রিসেন্ট 2023 সাল পর্যন্ত শিক্ষক নিয়োগের বিষয়টা যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে আপনি দেখবেন যে এখানে শিক্ষক নিয়োগ কিভাবে হয়েছে, এবং হচ্ছে আমরা একজন উপাচার্যের কথা আমরা মোটামুটি জানি, যে হচ্ছে যে উনি কিভাবে কতগুলো ডিপার্টমেন্ট খুলে শুধু টিচার নিয়োগ দিচ্ছেন এবং নির্দিষ্ট এলাকার টিচার নিয়োগ দিচ্ছেন। ঠিক আছে, এই বিষয়টা যদি আপনি দেখেন, তখন তখন কিন্তু কোন শিক্ষাবিদ কেউ কিন্তু কথা বলে না যে এই টিচার গুলো আসলে কিভাবে নিয়োগ হচ্ছে। এবং আমি আপনাকে এতটুকু বলতে পারি যে 2008 থেকে 2024 পর্যন্ত যে টিচার, মানে 2017 আগ পর্যন্ত যে টিচার গুলো নিয়োগ হয়েছে, বেশিরভাগ নিয়োগ হয়েছে পলিটিক্যাল বিবেচনা। আপনাকে আমি হলফ করে বলতে পারি, এই যে 15 বছরে যে টিচার গুলো নিয়োগ হয়েছে, আপনি যদি একটু ডাটাবেজ নিয়ে চেষ্টা করেন, দেখবেন বেশিরভাগই ছিল, সব, বেশিরভাগ না, প্রায় সবাই ছিল আওয়ামী লীগের রেকমেন্ডেশনে অথবা পরিচিত অথবা যে কোনো একটা ভাবে। আপনি কি মনে করেন না এই সময়টায় বিরোধী মতের যারা ছিল, তাদের ডিপার্টমেন্টের পজিশন ভালো ছিল, বিভিন্ন জায়গায় পজিশন ভালো ছিল, তাদের ইচ্ছা করে নেওয়া হয়নি? তার মানে আপনি এখানে মান চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের, যে আপনি শিক্ষক নিয়োগে কম্প্রোমাইজ করতেছেন, আপনার দলীয় বিবেচনায় আপনি ইয়া করতেছেন, আবার এদিকে হচ্ছে আপনি টিচারদের ক্ষেত্রে প্রপার ফান্ডিংও দিচ্ছেন না। ইভেন এরকমও ব্যাপার আছে, হিমু, আপনি যদি একটু খেয়াল করেন, এরকমও জি, ব্যাপার আছে sure. যে জাস্ট বিরোধী মতের হওয়ার কারণে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে হচ্ছে আপনার পদোন্নতি পাচ্ছে না, এরকম অনেক টিচার আছে। তার হচ্ছে জুনিয়র প্রফেসর হয়ে গেছে, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আটকে আছে অথবা অ্যাসোসিয়েটে আটকে আছে টিচাররা। এখন সেই টিচারেরও তো পড়াশোনা করানোর জন্য একটা ভালো একটা মোটিভেশন লাগবে, বিষয়টা আপনি হ্যাঁ, মোটিভেশন তা তো লাগবে। এবং হচ্ছে অবশ্যই। আপনি যদি এই বিষয়গুলো, তাহলে আপনি টিচার নিয়োগ দিবেন ভুলভাবে, টিচারদের ফান্ডিং দিবেন না, প্রমোশন দিবেন না, বিরুদ্ধ মত নিবেন না, তাহলে তো বিষয়টা হবে না। হ্যাঁ, এবং শিশির হচ্ছে ভাই, আমরা জানি ঢাকা আরো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ফান্ডিং দেওয়া হয়, যা পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি। তো সেই জায়গায় ফান্ডিং স্বল্পতা থাকে কিনা অথবা সেটা ইমপ্লিমেন্টেশন হয় কিনা, এটাও একটা বড় প্রশ্ন, যদি আমাদের হাতে প্রপার তথ্য নেই। তো আপনি যেটা বলছেন যে 2008 সালে যেটা আমরা দেখেছি সচক্ষে, সেখান থেকে যদি বলি পলিটিক্যাল, তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পলিটিক্যাল প্রতিষ্ঠান হয়ে গেছে, যেখানে শুধু রাজনৈতিক দলকে সাপোর্ট দেওয়া হবে এবং সেখানে শিক্ষার্থীর কোনো অধিকার নিয়ে তারা কথা বলবে না। যেমন আপনি বলেছেন যে সাবেক বিসি সে অনেকগুলো প্রতিষ্ঠান, বিভাগ খুলেছে এবং নিজের দলীয়করণ করেছে
এবং আমরা জানি সম্পর্ক একটা তথ্য সেটা যে সেভেন কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এনেছে, এবং এটা একটা বিতর্কিত বিষয়, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এই ক্ষেত্রে যখন একটা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে যায়, তখন সেখানে কি শিক্ষার্থীরা কি বিশ্ববিদ্যালয়ে এসে রাজনৈতিক দাস হয়ে যায়? এই প্রশ্নটা সরাসরি আনসার চাচ্ছি ভাই। ধন্যবাদ। আসলে আমি যেটা বললাম এটা সম্পর্কে প্রশ্ন আসাই স্বাভাবিক। এখন আমার কাছে, আমি 2018 সাল থেকে এখানে ক্লাস করতেছি, যতটুকু মনে হয়েছে যে এখানে যারা রাজনৈতিক সংগঠন করতো, সরকার দলীয় যারা ছিল, তাদেরকে সব জায়গায় প্রিভিলেজ দেওয়া হতো, হল থেকে শুরু করে সব জায়গায় আগায় রাখা হতো, তাদের কোনো কিছু কনসিডার করা। যেমন ছাত্রলীগের সাবেক একজন আহ রিসেন্ট কেন্দ্রীয় সভাপতি, হচ্ছে সেন্ট্রাল প্রেসিডেন্ট, উনি খুব সম্ভবত অনার্স লাইফে ওনার খুব ভালোভাবে শেষ করতে পারেন নাই, হ্যাঁ, বৃষ্টির বিবেচনা অনেক পাশ করে দেওয়া হয়েছে। এবং হচ্ছে আরো ব্যাপার হচ্ছে যে এখানে টিচাররা অনেকটা রাজনৈতিক সংগঠনের মতো আচরণ করেন অনেক জায়গায়। টিচার হচ্ছে আপনি অনেক বিষয়গুলো দেখবেন যে দেখা যাচ্ছে যে ছাত্রলীগ যে পলিটিক্যাল পার্টি তার স্ট্যান্ড নিতে পারে, কিন্তু যখন যখন ছাত্র দল অথবা কেউ যখন ক্যাম্পাসে ঢুকছে বৃদ্ধ মতে, তাদেরকে মেরে কিভাবে বের করে দেওয়া হয়েছে। যখন তারা প্রক্টর স্যারের কাছে বিচার চাইতে গেছে, তখন তারা ডিরেক্ট বলছে যে সিসিটিভি নষ্ট, আমরা ইয়ে দিতে পারবো। অথচ আপনি বিশ্ববিদ্যালয়ের, আমি যতটুকু জানি বিশ্ববিদ্যালয়ের আইনে কেউ কাউকে ফিজিক্যালি হার্ম করতে পারে না, টাচ করতে পারে না। মানে এখানে যেখানে রক্তাক্ত হয়ে গেছে কোনো বিচার কিন্তু হয়নি, কোনো বিচার হয়নি আমার জানা মতো, জাস্ট একটা কথাবার্তা রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি এই বিষয়টা একটু বোঝেন, যে আপনি একটা দেখা গেছে যে আমি যদি বলি আপনার সাথে আরেকজন, দুইজনই আপনারা মেধাবী, সর্বোচ্চ মেধাবী স্টুডেন্ট, আপনি হচ্ছে তৎকালীন ছাত্র সংগঠন করতেন, আরেকজন করতেন না। এখন আপনি ওইটার কারণে আগে থাকলেন, টিচার হয়ে গেলেন। কারণ পরবর্তীতে টিচার হওয়ার পরে কি ওই ছাত্র সংগঠনটার বিরুদ্ধে যে আপনি কিছু করার এবিলিটি রাখেন, না আপনার কোনো নৈতিক ভিত্তি থাকে? থাকে না। ব্যাপারটা হচ্ছে এই জন্য, জি, যেমন হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় গণতন্ত্রের পক্ষে, মত প্রকাশের পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে। এগুলোতে প্রতিবন্ধকতা বা বাধা দেওয়ার জন্য, অথবা মেরে বের করে দেওয়ার জন্য, অথবা ইত্যাদির জন্য সবসময় তারা ছাত্রলীগ ছাত্র সংগঠন গুলাকে তারা নিয়ে আসছে। এটা হচ্ছে ইয়া। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি ভিসি নিয়োগ দেখেন, 8 সালের পরে আমি যতটুকু বুঝি যে পলিটিক্যাল বিবেচনা ছাড়া কোনো কোনো ভিসি কে নিয়োগ দেওয়া হয়নি। সো হচ্ছে এখানে এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে যখন পলিটিক্যাল বিবেচনায় দেওয়া থাকে, তখন আপনার একটা পিছু টান থাকে এজ এ ভিসি, এবং হচ্ছে সরকারও আপনাকে যথেষ্ট প্রেশারাইজ করতে পারে যে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সবচেয়ে সেন্সিটিভ একটা জায়গা, এখানে সবাই নজর রাখে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই সবকিছু সবভাবে ইয়া করে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আহ হচ্ছে যে এভাবে যদি টিচার নিয়োগ হয়, কতটুকু কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি যদি বিবেচনা যদি দেখা হয়, তাহলে আসলে নর্মালি আপনি তার কাছ থেকে সার্ভিস পাবেন না, এটা তো স্বাভাবিক। আপনি পদোন্নতি দিবেন না, আপনি হচ্ছে পলিটিক্যাল বিবেচনায় টিচার নেবেন, আর আপনি বলবেন যে হচ্ছে 100-র মধ্যে আপনাকে থাকতে হবে, জিডিপির ভালো একটা অংশ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেবেন, এটা তো হয় না। আর আমি যেটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে হিউজ বাজেট দেওয়া হয় পাবলিক ইউনিভার্সিটির মধ্যে, সেটা আমি যদি ধরি যে আনুমানিক 800 কি 900 কোটি টাকা দেওয়া হয়। জি, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়, প্রপার ইনফরমেশন আমি জানি না, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদিও কথা হয় না, ব্যাপক একটা দুর্নীতি, ইন্টারনাল একটা দুর্নীতি প্রচলিত আছে। ইন্টারনেটে দুর্নীতি প্রচলিত। এখন আমাদের এখানে অডিট কমিটি আছে, অডিট কমিটি একটা আছে আর কি, বিশ্ববিদ্যালয় সবকিছু অডিট করার জন্য। আপনি যদি ওই অডিট কমিটিতে দেখেন, ওই অডিট কমিটিতে এমন লোক আছে যারা ইতিপূর্বে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক লুট করে আসছে, ওরাও অডিট কমিটির সদস্য, তারাও অডিট কমিটির সদস্য। এবং তাদের কাছ থেকে আপনি কিভাবে কি প্রপার অডিটটা পাবেন? আমি সর্বশেষ উদাহরণ যদি দিই, আপনি হচ্ছে আমাদের মল চত্বরে যে স্থাপনা না, যে শতবর্ষের মনুমেন্ট করা হয়েছে, জি। ওখানে অনেকে বলতেছে বাজেট নাকি 100 কোটি টাকা, আমি যদি ভুল না করি 100 কোটি টাকা মনে হয় বাজেট, না? বাজেট আমি আমি যদি যতটুকু ভুল না শুনেছি করি। 20 কোটি টাকার মতো, এটা আমি জানি না পরবর্তীতে এক্সটেন্ড করেছি কিনা, যদিও পরবর্তীতে ভিসি চেঞ্জ হয়েছিল। হ্যাঁ, যদি আমরা 20 কোটি টাকাই ধরি, আমি জানি যতটুকু একটু মানে হচ্ছে বেশি কম না, ওখানে আপনি দেখেন 20 কোটি টাকার কাজ করার কোনো জায়গা না। এবং যে ডিজাইন গুলো হয়েছে খুবই বাজে হয়েছে আমার পার্সোনাল অপিনিয়ন। এবং আরো একটা দৈন্যতার ব্যাপার হচ্ছে যে এই হচ্ছে মল চত্বর নিয়ে খুব সম্ভবত বঙ্গবন্ধু হল, সূর্যসেন হলের এক শিক্ষার্থী আর দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলোকে পোস্ট দিছিল, যার কারণে হচ্ছে তাদের
সিনেট কি অথবা সিন্ডিকেট মিটিং এ তাদের ছাত্রত্ব কিছুদিনের জন্য অথবা তাদেরকে বহিষ্কার করে এই টাইপের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আপনি আচ্ছা বুঝেন সেখানে আচ্ছা, তাহলে সমালোচনা এখানে করাটা এই যে কতটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত মানা বা স্বাধীনতার স্থপতি যে বিষয়গুলো আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো বাংলাদেশ শিখে কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিছুর জন্ম হয়, সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যখন বাক স্বাধীনতা হরণ হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিভাবে পড়াশোনার জন্য তার নিজের মানসিকতাকে স্থির করে রাখতে পারবে? আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পলিটিক্যাল প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, এবং আমরা সেটা অবজার্ভ করেছি। অ্যাজ এ স্টুডেন্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই 19 সাল থেকে শিক্ষার্থী। তো সেই জায়গা থেকে যখন একটি শিক্ষা প্রতিষ্ঠান যখন রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে যায়, তখন আসলে শিক্ষার যে পরিবেশ সেটা কতটুকু থাকে, এবং সেইখানে একজন শিক্ষার্থীর যে স্বপ্ন বুক ভরা আশা নিয়ে সে একটা মশফল গ্রাম থেকে চলে আসে, এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যখন দেখে একটা রাজনৈতিক ছত্রছায়া তার প্রতিষ্ঠান গ্রাস করে আছে, তখন সে কিভাবে আসলে এই শিক্ষার পরিবেশটাকে সে কোপ আপ করে নেয়। আপনার থেকে এই কোপ আপের বিষয়টা জানতে চাচ্ছি। এখন আমি যদি বলি যে এখানে হচ্ছে যারা হলগুলার গণরুমে ওঠে বেশিরভাগই হচ্ছে, এটা বলতে আমার দ্বিধা নেই, আমি নিজেও গণরুমে ছিলাম, তাদের বেশিরভাগেরই একটা ইচ্ছা থাকে যে তাদের ফিনান্সিয়াল এবিলিটি ওইভাবে নাই এটাকে ইয়ে করার জন্য, বাইরে থাকে পড়াশোনা করার জন্য, যার কারণে তারা বাধ্য হয়ে থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসে তারা তাদের প্রতিষ্ঠানগুলোর ভালো ভালো স্টুডেন্টরাই এখানে আসে, সেহেতু জি তারা হচ্ছে নিজের উপর একটা মেন্টাল একটা ফিজিক্যাল একটা ফ্যামিলি অথবা সোসাইটিক্যাল একটা প্রেশার তারা অনুভব করে। দ্যাটস ওয়াই তারা কি করে, পড়াশোনা এখন না পারলেও তারা পড়াশোনাটা কন্টিনিউ করার চেষ্টা করে, যেহেতু আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের প্রতি পরিবার, দেশ, হ্যাঁ। সমাজ সবাই একটা আগ্রহ নিয়ে থাকে। আমি এটা মনে করি যে তারা এই মোটিভেশনটা এই জন্য পায় যে আমি যদি বলি যে দেওয়ালে পিঠ থেকে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সমস্যা এত সমস্যা, এটা তার পরিবারের লোক এই কথা শুনলে তো তাদের পেট চলবে না। তো সে বাধ্য হয় অথবা নিজের সাথে যুদ্ধ করে, সে হচ্ছে পড়াশোনা অথবা নিজের এই সাথে নিজের দিকে মোকাবেলা চলে। ঝাঁপাই করে, যার কারণে জি জি ভাই। তো আমরা আমরা দেখেছি যে একজন ভিসি যখন রাজনৈতিক এই, দলীয়করণে নিয়োগ হয়, তখন ভিসির জায়গা থেকে অথবা আমরা হলে যে প্রভোস্ট দেখি, হল টিউটর দেখি, তাদের জায়গা থেকে আমাদের শিক্ষার্থী কেন্দ্রিক। হ্যাঁ, আপনি বলেছেন যে রাজনৈতিক একটা ছত্রছায়া সেটা আগ্রাসনের চরম মাত্রায় পৌঁছে গিয়েছে, কিন্তু অ্যাজ এ বিসি, অ্যাজ এ প্রভোস্ট, সেখানে কি তাদের শিক্ষার্থীর কল্যাণে কিছু করার সদিচ্ছার অভাব, নাকি পলিটিক্যাল হস্তক্ষেপের কারণে সে কিছুই করতে পারে না? ধন্যবাদ। এখন হচ্ছে যে আমি আবার আগের কথাটাই টেনে আনবো যে হচ্ছে একটা সময় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিদের কাছে রাষ্ট্রপ্রধান বা তৎকালীন বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে আসতেন অথবা ডেকে পাঠাইতেন অথবা রিকোয়েস্ট করতেন। কিন্তু আপনি 2008 সালের পরে দেখেন না, যারা ভিসি হচ্ছে তারা হচ্ছে আহ কিভাবে সরকার প্রধানকে তোষামোদ করে আমি যদি বলি। আরেকটা ব্যাপার হচ্ছে যে তারাও আরেকটা ব্যাপার আমি আপনাকে শেয়ার করি যে আমি বিএনসিসি করার কারণে আমি শহীদ মিনারে আমাদের ডিউটি ছিল। তৎকালীন 12টা 1 মিনিটে যখন প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি ফুল দেয়, আমার স্পেশাল ডিউটিতে আমি ওখানে দায়িত্ব পালন করতেছিলাম। তখন মহিবুল হাসান নওফেল চৌধুরী উপমন্ত্রী এবং দীপমণি খুব সমুদ্র মন্ত্রী, শিক্ষামন্ত্রী। জি জি। আমাদের তৎকালীন ভিসি, আমি নাম বলবো না তার সম্মানার্থে, আমি নাম বলবো না, যে ওনার ফুল দিয়ে যখন নেমে যাচ্ছিলেন আমাদের ভিসি দেখা করতে গেলেন, ভিসি নিজে একবারে দেখা করতে গেলেন এবং মনে হচ্ছে উনি লুটিয়ে পড়বেন ওনাদের পায়ে অথবা হাতে। এই বিষয়টা দেখেন যে তৎকালীন যে ভিসি ছিল তার সাথে তাদের বয়সের ডিফারেন্স। হ্যাঁ আমি ধরে নিলাম তারা মন্ত্রী, কোনো সমস্যা নেই, এটা কথা বলার অ্যাপ্রোচ কিন্তু অনেক কিছু আপনাকে বোঝাই যায়। তো হচ্ছে তার কাছ থেকে যে একটা মন্ত্রীকে ইয়ে করতেছে, এবং হচ্ছে সেক্ষেত্রে আপনি কেমনে বলেন যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে তারা তো সম্মান করবে না? যে তাদের যে মরাল, তাদের হয়তো ইচ্ছাও নাই, আমি তো আর যেটা জানি না, ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু এখানে আপনি কি এটা মানেন যে হচ্ছে শিশু ভাই, আমরা তারা জানি যে তৎকালীন ছাত্র ডাকসু দুই সংগঠনকে হাজার উনিশ সালে দীর্ঘ 28 বছর পরে এসেছে, এবং আমরা ডাকসুতে যখন আমরা বর্তমান শিক্ষার্থী ছিলাম, তখন তখন আমরা দেখেছি যে অনেক কিছু পরিবর্তন হয়েছে ডাকসু কেন্দ্রিক, এবং অনেক কিছু অনেক অদৃশ্য হাতের মতো, মানে কিছুই করতে পারেনি ডাকসুর থাকার কারণে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলতে মানে কিছুটা লাগাম টেনেছিল।
সেই জায়গায় আমরা দেখেছি চাক্ষুষ অনেক কিছু উন্নত হয়েছে, যেটা আসলে একজন ভিসি কিংবা একজন হল প্রভোস্ট সে ইচ্ছা করলে করতে পারতো। এখন এই জায়গায় এসে যখন শিক্ষার্থীদের নিজের বলার মতো কোনো প্রতিষ্ঠান থাকে না বা ছাত্র সংসদ থাকে না, তখন সেই জায়গায় যে রাজনৈতিক নিপীড়ন নির্যাতন হয়, সেটা আমাদের শিক্ষার্থীর যে শিক্ষা জীবনে আপনি যে বলেছেন যে সে গণরুম থেকে গেস্ট রুম এই স্টেপ গুলা পার হয়ে আসে, সেই জায়গায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্বমানের যে শিক্ষার্থী হওয়ার প্রয়াস, সে জায়গায় সে অনেকখানি বাধা হয়ে যায়। এবং আপনি বলেছেন যে আমি তো আমার পরিবারকে বলতে পারি না যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সিচুয়েশন, কিংবা আমার সমাজকে, বাট আমাদের সমাজ যে আমাদের থেকে এত প্রত্যাশা নিয়ে থাকে, যখন আমরা এরকম একটা পরিস্থিতি এসে পড়ি যেখানে আমরা আমাদের মুক্ত আহ, চর্চাকে, মুক্ত স্বাধীনতাকে আমরা চর্চা করতে পারি না, সেই জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলে এই, এই, যে আমাদের জাতীয় জীবনে অনেক বেশি প্রভাব ফেলছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেসব পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে, এরা জাতির সূর্য সন্তান, এরা জাতির জন্য অনেক কিছু করে, জাতির জন্য চিন্তা করে, আমরা বিশ্বাস করি এটা, এবং আমরা সেটা দেখেছি 2024-এর গণ অভ্যুত্থানে। সেই জায়গা থেকে আমরা রিসেন্ট কিছু বিষয় নিয়ে জানতে চাচ্ছি। আমরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিচুয়েশন, সেই জায়গায় 2008 সাল কিংবা এর আগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্যাতন নিপীড়ন চলেছিল, সেটার পরিসমাপ্তি কি ঘটবে বলে আপনি বিশ্বাস করেন কিনা, এবং এর সামনে শিক্ষার্থীর জন্য আসলে কি একটা ভালো দিক আসতে পারে বলে আপনার মনে হয়, এই বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার প্রশ্নটা মোটামুটি বড়ই ছিল। আমি যদি ভুল না করে থাকি, আমি যতটুকু সামারি করতে পারছি যে আমাদের বিগত সময়ের জুলুমের অবসান হবে কিনা, আমি যদি একটা কথা বলি জি, জি, যে নতুন ডিসি স্যার আসছেন, তাহলে আমি ধরতে পারছি বিষয়টা। দেখেন, আহ নতুন ভিসি এখানে দায়িত্ব নেওয়ার পরই আমরা জানি তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা এবং অনেক অনেক জায়গায় দায়িত্ব পালন করেছেন। উনি এখানে দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু আপনি জানেন যে এখানে অভিনন্দনের বন্যা, ফুলের বন্যা বয়ে যায়, কিন্তু উনি ওই বিষয়টাকে স্মার্টলি হ্যান্ডেল করেছেন। এবং জি, জি, আমরা এখন দেখেছি। পর্যন্ত কোনো হল প্রভোস্ট, প্রক্টর স্যার অথবা ট্রেজারার অথবা প্রভিসি ম্যাম যিনি হলেন, এই ফুল নেন। এবং আরো একটা ব্যাপার হচ্ছে পজিটিভ ভাবে আমি দেখতেছি এখনো হচ্ছে যে স্যার প্রত্যেকটা ছেলে মেয়েদের হলে হলে গিয়ে কথা শুনছেন, তাদের কথা জি, জি, শুনছেন, পরামর্শ নিচ্ছেন, বিভিন্নভাবে আন্তরিক ভাবে ইয়া করেছেন। এই বিষয়টা আমি পজিটিভ ভাবেই দেখতেছি, পজিটিভ ভাবে এটা মনে দেখছি। হয় কারণ আমাদের আমরা শিক্ষা জীবনে আমরা হার্টের কখনো পরে, দেখিনি। না আমরা কল্পনাও করিনি, আমরা দেখিনি তো দেখিনি, কল্পনা আমরা করিনি। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, ওই সরকারই হচ্ছে ওনাদেরকে নিয়োগ দিয়েছে। সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে যখন আপনার কাজ করার স্বাধীনতা প্রপার, যখন আপনি প্রপারলি কাজ করতে পারবেন, তখন আসলে অনেক কিছু করার আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি স্যারের অনেক কিছু করার আছে, প্রক্টরের প্রফেসর অনেক কিছু করার আছে। যেমন ডাকসু যখন ছিল তখন কাজগুলো হয়েছে কেন? হয়েছে এর জন্য যে নির্বাচনটা হচ্ছে ওই যে সালের যে ডাকসু নির্বাচন, এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। কিন্তু তবুও যারা নির্বাচিত হয়েছেন তাদের একটা জবাবদিহির জায়গা ছিল, বিভিন্ন বিষয় ছিল, যার কারণে হচ্ছে তারা ইলিগালিতে করতে পারেনি। এবং হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি দেখেন, আমরা একটা কথা প্রচলিত আছে যে মায়ের মানে বাচ্চা না কানলে হচ্ছে মাও হচ্ছে আপনাকে মানে দুধ দেয় না, এটা আমরা কথা জি, প্রচলিত আছে। ব্যাপারটা হচ্ছে যে আহ স্যাররা তো রিল্যাক্সে আছে, কোনো সমস্যা হচ্ছে না, হয়তো পলিটিক্যাল পার্টির যে স্টুডেন্ট উইং আছে তাদের সাথে কম্প্রোমাইজ করে বাজেট টাজেট আসতেছে, সবাই মিলে ভাগ বটোয়ারা করে হয়তো বা নিয়ে নিচ্ছে, অথবা বাজেটই কম, সমস্যা নেই। কিন্তু যখন ডাকসু আসলো, এখন হচ্ছে কিছু কাজ তো করে দেখাইতে হবে, এই জন্য তারা বাধ্য হয়েছে দিতে। এবং আমি এতটুকু বিশ্বাস রাখি যে নতুন যে ডিসি আসছেন এবং প্রভিসি ম্যামও আসছেন, তাদের কাছে আমি তাদের দরদ, তাদের আন্তরিকতা দেখেছি। আমার মতে এখন পর্যন্ত আশা করি তারা, যেমন আমি একটা রিসেন্ট যদি একটা ইয়া বলি যে হচ্ছে খুব সম্ভবত ক্যাম্পাসে চক্রাকার বাইক অথবা অটো এই টাইপের কিছু চালু করতে যাচ্ছে। আর যেটা জি, জি, ইতিপূর্বে কথা হয়েছে, মানে এটা চালু হতে যাচ্ছে, এটা আমি মনে করি ভালো একটা ডিসিশন হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্যারের যেহেতু অনেক জায়গায় কাজ করে এক্সপিরিয়েন্স আছে, বিষয়গুলো অনেক ইজি হবে। এখন আমি যদি বলি, আরেকটা বিষয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় একটা কান্ট্রি এটা। আর একটা ব্যাপার হচ্ছে আমরা একটা কথা প্রচলিত আছে জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা এখন চিন্তা করতেছে, বাংলাদেশ হয়তো 10 বছর পরে চিন্তা করবে। এখন দেখেন,
অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে ততদিন তো ভিসি স্যার থাকবেন। এখন হচ্ছে পরবর্তী গভর্নমেন্ট এসে অবশ্যই গভর্নমেন্টের লোকজন নিয়োগ দিবেন। তখন বিষয়টা আসলে কি হবে এটা আমরা জানি না। এটা হ্যাঁ, তাহলে আমরা বিষয়টা বলতেই হচ্ছে পারি যে প্রিভিয়াস আহ, অভিজ্ঞতা থেকে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় কিংবা তাদের সদিচ্ছায় যে বিসি নিয়োগ হয়েছে, সেখানে আমরা একটা পজিটিভ পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবেন, সেখানে তারা সেই সদিচ্ছা কতটুকু রাখবেন, এবং আগের সেই 2008 থেকে 24-এর যে রাজনীতিকরণ, সেখানে ফিরে যাবেন কিনা, এটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, এবং একাডেমিক ভাবে এটা অনেকভাবে হ্যান্ডেল করা হবে। তো আমাদের আসলে সময় কম। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শিশির ভাই। আমরা আসলে অনেক কথা বলবো, আমাদের মনে অনেক কথা জমে আছে, এবং আমরা জানতে চাই এই বিষয়গুলা, যে বিষয়গুলো আমাদের এই গোপনে আটকে আছে, শিকলবন্দি, সেগুলোকে আমরা মুক্ত করতে চাই। হোক সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অথবা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমরা দর্শক, আমরা আমাদের এই পর্ব আজকে শেষ করব। তো আপনারা আমাদের অবশ্যই এই পর্বগুলো নিয়ে আহ, মন্তব্য করবেন, এবং আমাদের যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত বলে মনে করেন, বা যে বিষয়গুলো আমরা স্কিপ করে যাচ্ছি, সেই বিষয়গুলো আপনারা দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এবং আমরা সামনে অবশ্যই এই যে পলিটিক্যাল হ্যারাসমেন্টের যে শিকার হয়েছে আমাদের শিক্ষার্থীবৃন্দ, পুরো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয়, আমাদের সারা বিশ্ববিদ্যালয়ে, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, আমরা তাদের কথাও শুনবো, এবং আমরা জানতে চাইবো যে এখানে আসলে পলিটিক্যাল হস্তক্ষেপটা একটা শিক্ষার্থীর জীবনে কতটুকু প্রভাব ফেলছে, এবং এটা আমাদের জাতীয় জীবনে কতটুকু প্রভাব ফেলছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।